যখন বসে বসে এসব ভাবছি, ফোনটা ভাইব্রেট হলো। হাতে নিয়ে দেখি বাবরি সুলালার মেসেজ। কতক্ষণ দেখি না। আমি মুচকি হেসে বিছানা ছেড়ে উঠলাম। রুম থেকে বের হয়ে দেখি উঠানের একদিকে পাতা চৌকিতে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। বাবরি চুল সেখানেই বসা। দূর থেকে আমাকে দেখে সে মুচকি হাসল। ভেবেছিলাম খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো, চাচি এসে তাগাদা দিলেন দ্রুত শাড়ি পরে তৈরি হওয়ার জন্য। মেহেদি আর্টিস্ট নাকি চলে এসেছে। আমি রুমে ঢুকতে ঢুকতে বারবার আট চোখে বাবরি সুলালাকে দেখছিলাম। শাড়ি পরে রেডি হয়ে ঘণ্টাখানেক লেগে গেল। একদিকে উচ্চস্বরে ছেলেমেয়েরা গান বাজনা নিয়ে ব্যস্ত। আমি বের হওয়া মাত্রই ওরা বাবরি চুলকে ধাক্কা দিয়ে আমার পাশে দাঁড় করিয়ে দিল। তারপর প্রত্যেকের ফোনে ফটাফট ক্যামেরায় ক্লিক করার শব্দ। রোহান বলল, ভাইয়া আপু, তোমরা একে অপরের দিকে তাকাও, তাকিয়ে সুন্দর করে পোজ দাও। আমি কেন জানি একটু লজ্জা পাচ্ছি না। চট করে ঘুরে দাঁড়ালাম তার দিকে। বাবরি সুলালার মুখে লাজুক হাসি। সে ভীষণ লজ্জা পাচ্ছে, অথচ এতক্ষণ ধরে আমি বোধহয় এই সুযোগটুকুই খুঁজছিলাম। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে ছবির জন্য পোজ দিচ্ছি। বাবরি সুলালা মৃদু স্বরে বলল, আই উইশ ওরা 1 ঘন্টা ধরে এভাবে ছবি তুলুক। কেন? যাতে 1 ঘন্টা ধরে এভাবে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারি আর কেউ কিছুই না মনে করে। আমি মুচকি হেসে বললাম, তাকিয়ে থাকতে কেউ কি বারণ করেছে? সামাজিকতা। আপনার তো কপাল ভালো যে বিয়ের আগের দিন বউকে এভাবে দেখার সুযোগ পাচ্ছেন। অন্য ছেলেরা তো বিয়ের দিন বরযাত্রী হয়ে আসার আগে বউয়ের সাথ মুখখানা দেখার সৌভাগ্য হয় না। সে মুচকি হেসে কিছু একটা বলতে যাবে, এমন সময় কেউ একজন বলে উঠল, হয়েছে হয়েছে, এবার অন্যদিকে ঘোরো, এক পোজে আর কত ছবি তুলব। বাবরি সুলালা বলল, এভাবে 1000 কপি ছবি তোলো, এর চেয়ে সুন্দর পোজ দুনিয়াতে আর নেই। সবাই উচ্চ স্বরে হৈ হৈ করে উঠল। হাসির শব্দের রেশ অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে লাগলো আমার কানে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবার মনে আনন্দ। আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সবচেয়ে আকাঙ্ক্ষিত মানুষটি। একই স্বপ্ন, স্বপ্ন কি এত সুন্দর হয়? আজ যে শুক্রবার আমার বিয়ে, বুকের ভেতর ঢেউয়ের মতো ওঠানামা করছে অনুভূতিগুলো। আনন্দ, ভয় আর এক অজানা শূন্যতা। আজ আমি কারো স্ত্রী হব, এই অনুভূতিটা একই সাথে আনন্দের, আবার ভীষণ ভয়েরও। সারাটা রাত এক বিন্দু ঘুমাতে পারিনি, কেবলই ছটফট করেছি। অন্ধকার ঘরে এপাশ ওপাশ করে কাটিয়েছি কয়েকটা ঘন্টা। শেষ রাতে একবার ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, দেখি আকাশে লক্ষ কোটি নক্ষত্র। আমার পুরো জীবনে একসঙ্গে এত তারা কখনো দেখিনি। হঠাৎ পাশে এসে দাঁড়ায় সে, আমার বাবরি সুলালা। এক শীতল বাতাস গায়ে লেগে যায়। আমি দুশ্চিন্তা, সংখ্যা আর উত্তেজনায় থরথর করে কাঁপছিলাম। সে আমাকে অভয় দিয়ে বলল, টেনশন করো না মীরা, সব ঠিক থাকবে। তার ভরসায় আমি শতভাগ আস্থা রাখতে পারি, তবুও অন্যরকম এক উত্তেজনা আমাকে ক্রমশ অস্থির করে তুলছে। এত বেশি অস্থির লাগছে যে শুধু দরদর করে ঘামছি আমি। সকালবেলা খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম, কেউ ডাকেনি একটিবারও। এর মধ্যেই সব আত্মীয়রা চলে এসেছে। পুরো বাড়ি মেতেছে কোলাহল, হাঁড়ি ঢাকনার শব্দ আর আদা রসুনের ঘ্রাণে। ঘুম থেকে উঠে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছি। খানিকটা ভালো লাগছে এখন আমার। তাকে আপন করে পাবার সুখ আর স্বস্তিতে ভেতরটা শান্ত হয়ে আছে। হঠাৎ বাবাকে দেখলাম আমার রুমে আসছেন। আমি উঠে বসি। বাবা পাশে এসে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মীরা মা আমার, কি বলবো বুঝতে পারছি না, তুই অনেক ভালো থাকবি রে মা। জানি আব্বু, উনি অনেক ভালো একজন মানুষ মারে। বাবার কিছুই বলতে পারলেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। জীবনে কখনো বাবাকে কাঁদতে দেখিনি এভাবে। বাবার হাতের ওপর মাথা ঠেস দিয়ে অনেকক্ষণ আমিও কাঁদলাম। জানি না কেন এত আনন্দের ভারেই অদ্ভুত এক হাহাকার আমাকে আঁকড়ে ধরল। ঘর থেকে বের হয়ে দেখি বিশাল বড় ডেস্কিতে করে
খিচুড়ি রান্না করা হয়েছে। সবাই ব্যস্ত যার যার মতো। মাঝে মাঝে হাসির শব্দ কানে আসছে। বারান্দায় বসে মুরব্বীরা পান সুপারি ডালা সাজাচ্ছে। সুপারি, চুন, জর্দা সব কিছু সাজানো হচ্ছে যত্ন করে। ছোট ছোট ছেলেমেয়েরা লুকিয়ে জর্দা পান খাওয়ার চেষ্টা করছে। ধরা পড়লেই বকা খাচ্ছে। মুরব্বীরা গল্প জুড়ে দিয়েছেন কার বিয়ে কত আগে হয়েছে, কত কম টাকায় পুরো বিয়ে পার হয়েছে, সেই সব স্মৃতিচারণ। সব কিছু দেখতে দেখতে আমার মনটা অসম্ভব আনন্দে ভরে উঠল। এর ফাঁকে খবর পেলাম এখন আমার গায়ে হলুদ হবে। কি আশ্চর্য, এই জিনিসটার কথা আমি ভুলে গিয়েছিলাম। আমারও যে হলুদ হবে তা মাথায় ছিল না, অথচ চাচি ফুপিরা ঠিকই আয়োজন করে ফেলেছেন। বাবরি চুলালা আর আমাকে পাশাপাশি বসিয়ে আমাদের গালে এক হাতে হলুদ ছোঁয়ালো সবাই। এক গাদা ছবি তোলা হলো, মিষ্টি মুখ আর বড়দের ফাজলামিতে হলুদের আসর একেবারে জমজমাট। আমার আর প্রোগ্রাম করার প্রয়োজন নেই। একদিনের আয়োজনে এত ধুমধাম করে আমার বিয়ে হচ্ছে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। গোসল শেষ করে সবেমাত্র রুমে এসেছি, এমন সময় বাবা ছুটে এসে খবর দিলেন আমাদের পুলিশ অফিসে পুলিশ গিয়ে মঞ্জিরকে খুঁজছে। পায়ের তলা থেকে মাটি সরে গেল আমার। স্তব্ধ চোখে আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবার কিছুই না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ক্ষণিকের মধ্যে বাড়িতে গুঞ্জন ছড়িয়ে পড়ল। থেমে গেল সাউন্ড বক্স। নীরব হলো কোলাহল। হুট করে বিয়েবাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা এসে ভর করল, যেন রোদ ঝলমলে দুপুরের সূর্য হঠাৎ করে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। সত্য মিথ্যার কিছুই জানি না এখনও, শুধু জানি ওর নামে ওয়ারেন্ট আছে। রুমে একা বসে আমি রীতিমতো কাঁপতে লাগলাম। কথাটা শুনেই প্রথম যে শব্দটা মাথায় এসেছে সেটা হলো তনয়। এসব তনয়ের ষড়যন্ত্র। তবু কিসের যেন ভয়ঙ্কর এক দুশ্চিন্তা ক্রমশ আমাকে গ্রাস করতে লাগলো। উৎকণ্ঠায় দম বন্ধ হওয়ার জোগাড়। শরীরটা এখনও গোসলের পানিতে ঠান্ডা। পিঠের ওপর এলিয়ে রাখা ভেজা চুলগুলো জলে আমার ব্লাউজ সিক্ত, অথচ আমার মাথার ভেতর দাও দাও করে জ্বলছে আগুন। বুকের মাঝখানটায় ফাঁকা ফাঁকা লাগছে। আবার সেই শূন্যতার অজানা আশঙ্কা এসে জায়গা করে দখল করে নিয়েছে। প্রচণ্ড ব্যথাতুর হৃদয়ে আমি যেন ভেঙে পড়েছি। আমার আশঙ্কা কি তবে এভাবে সত্যি হয়ে যাবে? বিয়েটা কি ভেঙে যাবে আমাদের? যখন খানিকটা ধাতস্থ হলাম, ছুটে বের হয়ে এলাম রুমের বাইরে। সবার নজর আমার দিকে। তার দৃষ্টিকে উপেক্ষা করে আমি চিৎকার করে মাকে বললাম, কি হয়েছে আমাকে বলো, মঞ্জির কোথায়? আমার উচ্চ স্বর শুনে ভিড় ঠেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্জির এসে সামনে দাঁড়ালো। আমি তার মুখোমুখি এসে দাঁড়ালাম। তার চোখে মুখে অজানা শঙ্কা। অসম্ভব মলিন মুখে সে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। আমার পা যেন অবশ্যই আসছে। কি প্রশ্ন করব তা ভুলে গেছি। বিস্ফোরিত চোখে আমি ওর দিকে দৃষ্টি আটকে রইলাম। সে বলেছিলাম না একটা গন্ডগোল করবেই। ও এখনো জানে না আমি এখানে। আমাকে খুলে বলুন সবটা। পুলিশ আগে বাসায় গিয়েছিল, বাসায় কাউকে না পেয়ে এরপর অফিসে ঠিক বিয়ের দিনই। এই ভর দুপুরে বাসায় পুলিশ কেন যায় এখনো বুঝতে পারছো না মীরা? আমি বুঝলে তো হবে না, এই মানুষগুলোর বুঝতে হবে। আপনার নামে কিসের ওয়ারেন্ট আছে আমাকে সেটা স্পষ্ট করে বলুন। আমি জানি না এখনো। জানেন না নাকি জানাতে চাচ্ছেন না? তুমি আমাকে সন্দেহ করছো মীরা? আমার পুরো পৃথিবী যেন হঠাৎ দুলে উঠল। সন্দেহ? আমি তাকে সন্দেহ করব কি করে? আমি তাকে এই জগতে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সবচেয়ে পছন্দ করি, সবচেয়ে বেশি নির্ভর করি তার উপর। আমি তাকে কিভাবে সন্দেহ করতে পারি? সে কি বুঝতে পারছে না আমার ভেতর কি বয়ে যাচ্ছে? আমাকে অবাক করে দিয়ে সে বলল, যদি একজন মানুষ আমার পক্ষে থাকা উচিত সেটা তুমি মীরা। তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে এইসব আয়োজন সব বৃথা। কথাটা বলেই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিড়ের বাইরে চলে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। সবার কানা ঘুষে আমাকে অতিষ্ঠ করে তুলল। ভেবেছিলাম তনয় যাই করার চেষ্টা করুক, এখানকার সবাই সেটাকে সামলে নেবে, কিন্তু পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠবে আমি কল্পনা করিনি। এক ছুটে ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার জীবনে কেন এই অদ্ভুত নাটক?
কেন এই ভয়ঙ্কর খেলার নায়িকা কেবল আমি? কেন আমার সঙ্গে এমন হলো? কান্না ধরে রাখতে পারলাম না। নিজের শরীরের দিকে তাকিয়ে এই টকটকে লালে পোড়া কমলা রঙের শাড়িটা দেখে আমার উপহাসের মতো লাগছে। আমি তাকে মোটেও সন্দেহ করিনি। সে আমাকে ভুল বুঝলো। আমি তো শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। কান্নায় ভেঙে পড়েছিলাম আমি। এমন সময় দরজার ওপাশে মায়ের গলা শোনা গেল। আমি যন্ত্রের মতো এসে দরজা খুললাম। মা আমাকে দেখেই বুকে চাপটে ধরে বললেন, কাঁদিস না, আয় আমার সঙ্গে, তোর বাবা কথা বলবে। আমি কোনো দিকে খেয়াল করলাম না, যন্ত্রের মতো মাকে অনুসরণ করলাম। আশেপাশে সবাই ভিড় করে আমাকে দেখছে জানি। বড় চাচার ঘরে আলোচনা বসেছে সবাই। সবার ভেতর মঞ্জিরও আছে। ওর বড় ভাই কথা বলছিলেন, আমার ভাইকে আমরা চিনি, আমার ভাই কোনো অন্যায় করে নাই, থানায় চলেন, যত টাকার মামলা হোক আমি আমার জান দিয়ে লড়ব। আমি কয়েক সেকেন্ড বাবরি চুলালার দিকে তাকিয়ে রইলাম। সে একবারও আমার দিকে তাকালো না। বুকটা অসাড় হয়ে আসলো আমার। সে কি রাগ করেছে? বাবা আমাকে কাছে নিয়ে বসালেন। আমি শান্ত শিশুর মতো চুপ করে আছি। কেউই কোনো কথা বলছে না। পরিবেশটা কেমন থমথমে। জানি না কি শুনবো আমি, তবে মনে প্রাণে চাইছি একটা ভালো খবর যেন শুনতে পাই। বাবা বললেন, মা মীরা, আমরা সন্দেহ করছি তনে মিথ্যে মামলায় ফাঁসাতে চেষ্টা করছে। মঞ্জির চাচ্ছে এখনই ওর মুখোমুখি গিয়ে কথা বলতে, কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। বাবার প্রথম কথাটা শুনে আমার বুকে খানিকটা স্বস্তির বাতাস এসে লাগলো। বাবা যদি বিশ্বাস করে মঞ্জির নির্দোষ, তাহলে আমার জন্য সবকিছু সহজ। আমি চোখ বন্ধ করে বাবার উপর ভরসা করতে পারি। মঞ্জির বলল, তনে আমাকে থ্রেট করেছে, বিয়ে ভাঙবেই। আমি ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম না। মীরা বলেছে, আপনাদের সবার সাহায্য দরকার আমাদের। আসলেই তাই, তনের সঙ্গে দেখা করা ছাড়া আমার নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ আপাতত দেখছি না। বাবা বললেন, তোমার নিজেকে প্রমাণ করা লাগবে না বাবা, আমি তোমাকে বিশ্বাস করি। তোমার হাত দিয়ে আমি লাখ লাখ টাকা লেনদেন করেছি। তোমার মতো নিষ্ঠাবান ছেলে এই এলাকায় খুঁজলেও একটা পাওয়া যাবে না। আমি তোমাকে নিশ্চিন্তে ভরসা করি। সে উত্তরে বলল, একজন তো নানান কথা বলবে, লোকজন তো আঙ্কেল। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই। আমার পরিবার আর আপনার পরিবারের সম্মান এখানে জড়িত। হঠাৎ মঞ্জিরের বড় ভাই বলে উঠলেন, বিয়ে স্থগিত? এই অবস্থায় বিয়ে হওয়া সম্ভব না। আগে আমি মঞ্জিরকে নির্দোষ প্রমাণ করে এই ঝামেলার ইতি টানবো, তারপর বিয়ের প্রসঙ্গ। আমি হতাশ হলাম তার এই কথায়। বিয়েটা নির্বিঘ্নে হওয়ার জন্যই তো দাদাবাড়িতে আসা, অথচ হঠাৎ এই সিদ্ধান্ত আমি ঠিক মেনে নিতে পারলাম না। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না কেউ। আমি পাথরের মতো জমে যাচ্ছি। বাবা আমাকে বললেন, মা মীরা, তুই কি বলিস? আমি নিথর হয়ে রইলাম। আমার পৃথিবীটা ভেঙে পড়ছে, ভাবতে পারছি না কিছুই। মেজো চাচা বললেন, এই মুহূর্তে মঞ্জির এখানে থাকলে যে কোনো মুহূর্তে পুলিশ এসে হাজির হবে, আর আমরা কিছুই করতে পারবো না। পুলিশের ডায়লগ তো সবাই জানেনি, যা কথা বলার কোর্টে বলবেন। মঞ্জিরকে ধরে নিয়ে যাবে ওরা। সবচেয়ে ভালো হয় ওকে অন্য কোথাও পাঠিয়ে দিলে, আর আমরা এদিকে তনের বাবার সঙ্গে আলোচনায় বসি। আমার ভেতরটা ডুকরে কেঁদে উঠল। কোথায় পাঠিয়ে দেবে মানে? আজ আমাদের বিয়ে হবার কথা, আমাকে ফেলে সে কোথায় যাবে? আমি কি করে তার দেখা পাবো? আমার কেমন যেন দিশেহারা লাগছে। মঞ্জিরের বড় ভাই বললেন, আমি কোনো আলোচনা বুঝি না তালইতায় সাহেব, আমি ওই ছেলেকে দেখে নিব। আমাদের একটা মান ইজ্জত আছে। এভাবে বিয়ের দিন আমাদেরকে হেনস্থা করার ফলক অবশ্যই পাইতে হবে। বাবা ওনাকে শান্ত করার চেষ্টা করে বললেন, আমি আছি তো বাবা, আমি দেখছি বিষয়টা, আপাতত আপনারা সিদ্ধান্ত নেন। মঞ্জিরকে কোথায় পাঠাবেন? আমি থানা, পুলিশ, কোর্ট কাছারি সব দেখতেছি। আমার জগৎটা ধীরে ধীরে শূন্য হতে শুরু করেছে। বারবার তাকে হারানোর যন্ত্রণা সইতে সইতে আমি ক্লান্ত। আমি এবার তাকে কোনোভাবেই হারাতে পারবো না। আমি মঞ্জিরের দিকে তাকিয়ে বললাম, আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। ওর বড় ভাই বললেন, কি কথা বলবা জানি না বোন, অন্তত আজকে বিয়ে করতে বইল না। আমাদের মান সম্মানের ব্যাপার জড়িত এখানে। তুমি হয়তো আবেগ দিয়ে বলবা আমার ভাইকে বিশ্বাস করো, কিন্তু বাকিরা সবাই মনে মনে ভাবতেছে আমার ভাই কোনো অপরাধ করেছে। সুতরাং এই ঝামেলার সমাধান না হলে বিয়ের আলাপ তুইল না। আমি চুপ হয়ে গেলাম। আশ্চর্য হচ্ছি বাবরি চুলালাকে চুপ থাকতে দেখে।
বড়রা কথা বলছে বলেই কি তার কিছুই বলার নেই? আজকে বিয়েটা না হলে আবার কখন হবে, কবে হবে তা পুরোপুরি অনিশ্চিত। চাচা আমার বাবাকে জিজ্ঞেস করলেন, এখন কি থানায় যাবি নাকি ওই পোলার বাসায়? বাবা মৃদু স্বরে বললেন, ভাবতেছি। আমার প্রচণ্ড দিশেহারা লাগছে, সব কিছু ঘোলাটে দেখছি, চোখের সামনে সব কেমন যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে। এই বুঝি সবে উঠে পড়বে, আলোচনা শেষ হবে এখানেই, তারপর বিয়ের সমস্ত আয়োজন খুলে ফেলা হবে। বাবরি চুলালার যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যাবে দূরে কোথাও। আমি কাঁদবো, মা কাঁদবে, বাকিরা আমাদেরকে সান্ত্বনা দেবে সব কিছু ঠিক হয়ে যাবার। না, আমি এসব হতে দিতে পারবো না। আজ আমার বিয়ে আমার প্রাণের বাবরি চুলালার সঙ্গে। তনয়ের ষড়যন্ত্র যত শক্তিশালী হোক, আমার ভালোবাসার চাইতে বেশি শক্তিশালী হতে পারে না। আমি আজকেই বিয়ে করব। আমি আমার প্রিয় মানুষটাকে আড়াল হতে দিতে পারবো না, কিছুতেই না। বুকে সাহস জমিয়ে ঘরভর্তি গুরুজনদের সম্মুখে বলেই ফেললাম, পুলিশ আসলে আসুক, আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমি চাই বিয়েটা আজই হোক, এখনই হোক। বিয়ের পর ওনাকে যেখানে খুশি পাঠান, আমি আপত্তি করব না, কিন্তু আমাকে বিয়ে করাতে চাওয়ার অপরাধে উনি পালিয়ে বেড়াবে, এটা আমি কোনো কিছুতেই মানতে পারবো না। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালেন। ভাইয়া কিছু একটা বলার চেষ্টা করলেন। বাবা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, বল মা, কি বলছিলি? আমি আরও সাহস পেয়ে বললাম, বিয়ে আজকেই হবে। কেউ ওনাকে অপরাধী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। বিয়ের দিন এরকম একটা ঘটনা দেখে সবারই বোঝার কথা এটা একটা ষড়যন্ত্র। তাও যদি কেউ ওনাকে অপরাধী ভাবে, আমার কিছু করার নেই। অবশ্য উনি যদি অপরাধী হয়েও থাকে, আমার তাতেও কোনো অভিযোগ নেই। আমি এই অপরাধীকে বিয়ে করতে রাজি। আর বিয়েটা আজই হবে, এখনই হবে। আজকে বিয়ে ভেঙে দিলে তনয় জিতে যাবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা তনয়ের কারণে আমি এভাবে নষ্ট হতে দিব না। সবাই চুপ। ভাইয়া মানলেন না, ইনিয়ে বিনিয়ে বিয়ে পেছনের কথা বলতে লাগলেন। বাবা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, মীরা ঠিক বলেছে, আজকে বিয়ে ভেঙে গেলে পুরো গ্রামে একটা মিথ্যে ছড়িয়ে পড়বে। এতে করে সম্মান রক্ষার চাইতে সম্মান বেশি নষ্ট হবে। ছেলের নামে ওয়ারেন্ট আছে, ছেলেকে পুলিশ খুঁজছে, তাই বিয়ে ভেঙে গেছে। এটা বলবে সবাই। আমি আমার মেয়েকে এই অবস্থায় বিয়ে দিয়ে প্রমাণ করতে চাই মঞ্জির নির্দোষ। হঠাৎ মঞ্জির উঠে এসে বাবাকে জাপটে ধরে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আমাকে কত বড় সম্মান দিলেন, আপনি নিজে হয়তো জানেন না। এই বিশ্বাসের মর্যাদা আজীবন আমি রাখবো। বাবাকে ছেড়ে দিয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ মীরা। আমার বুকে খানিকটা আশার প্রদীপ জ্বলে উঠল। আমি মাথা ঝাঁকিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি পাশে আছি। আলোচনা সমাপ্ত হলো, একমত হয়েছে সবাই, আগে বিয়ে হবে, তারপর বাকি সব। আমি চলে এলাম অন্য রুমে। জানি না আমাকে নিয়ে কে কী ভাবছে। আমি কেবল আমার বাবরি চুলালার সম্মানটা বজায় রাখতে চেষ্টা করেছি। একলা ঘরে দরজা বন্ধ করে দিয়ে এলোমেলো পায়চারি করছি আমি। এত রাত পর্যন্ত দুশ্চিন্তা ছিল বিয়েটা ঠিকঠাক হবে কিনা। বিয়েটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি স্বস্তি পাবো না। কিন্তু এই মুহূর্তে নতুন আরেক দুশ্চিন্তা দানা বেঁধেছে। সে কি আমাকে এখানে ফেলে কোথাও চলে যাবে? সাউন্ড বক্স আর বাজলো না, কারো মুখে ফুটলো না আনন্দের হাসি। কিন্তু খানিকক্ষণ পরেই কাজী সাহেব চলে আসলেন। মেকআপ আর্টিস্ট এসে বসে আছে। এই পরিস্থিতিতে বউ সাজা হলো না আমার। নিতান্তই সাদাসিধা এক কমলা রঙের শাড়ি পরে আমি কবুল বললাম। বিয়েটা হয়ে গেল ঘরের মধ্যেই। কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলাম। অজানা আশঙ্কায় আমি দিশেহারা বিছানায় শুয়ে শুয়ে এই ঘোর লাগা কবুল বলার মুহূর্তটা স্মরণ করার চেষ্টা করছিলাম। থমথমে পরিবেশের মধ্যেই অল্প অল্প করে সবাইকে খাবার দাবার খাইয়ে দেয়া হলো। আমি বাবরি চুলালাকে দেখছি না আশেপাশে কোথাও। ফোনে একবার কল দিয়ে দেখি ফোনটা বন্ধ। আমি চাইলেই এক পলক তাকে দেখতে পারছি না। অদৃশ্য সব দেয়াল ভেদ করে তার কাছে ছুটে যেতে পারছি না। সব কিছু কেমন যেন ঘোর লাগা দুঃস্বপ্ন কিংবা সুখ স্বপ্নের মতো। আমার ফুফাতো বোন এসে জানালো, বড়রা সবাই তনয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগে এক দফা ওর বাবার মুখোমুখি লড়াই হবে, তারপর আইনি পদক্ষেপ। সিদ্ধান্তটা আমার কাছে স্বস্তির হলে আমি অদ্ভুতভাবে বিষণ্ণতায় ভুগছি। এর মধ্যে পুলিশ বাসায় না এলেই হয়। পুরোটা বিকেল কেমন যেন অস্বস্তি নিয়ে কেটে গেল। আমার বিয়ে হয়ে গেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। বাড়ির পুরুষ সদস্যরা সবাই মিলে শহরে গেছে। বাড়িটা শুনশান। আমি এক বুক শূন্যতা নিয়ে ঘর অন্ধকার করে বসে আছি। অন্তত বিয়েটা হয়ে গেছে এই ভেবে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করছি আমি। সন্ধ্যার পর মা এলেন এক প্লেট ভাত নিয়ে। খুব জোরাজোরি করলেন খেয়ে নিতে। আমি জিজ্ঞেস করলাম, উনি খেয়েছে? মা ছোট করে উত্তর দিলেন,
তুই কিছু খেয়ে নে মা শোনা, আমার ভালো লাগছে না আম্মু। এখনো কোনো খবর পেলে? না, তোর বাবা ফ্রি হলে কল দিবে বলেছে। সবকিছু একরকম হয়ে গেল, কেমন কেমন হয়ে গেল আম্মু। সব ঠিক হয়ে যাবে রে মা, টেনশন করিস না। 2টা ভাত খা, আমি খাইয়ে দিয়ে একটু পরে খাবো। মা খানিকক্ষণ পাশে বসে থেকে বেরিয়ে গেলেন। আমার রুমে চাচাতো বোনেরা বসে আছে আমাকে ঘিরে। ওদেরকে জিজ্ঞেস করলাম, তোদের ভাইয়া কোন রুমে? কেউই কোনো উত্তর দিতে পারলো না। ফোনে না পেয়ে ছোট্ট একটা চিরকুট লিখে অনেকক্ষণ ধরে ঘুরছি, মাধ্যম পাচ্ছি না দেওয়ার মতো। হঠাৎ রোহানকে দেখে বললাম, এই কাগজটা ওনাকে একটু দিয়ে আসবি, ও কথা বলতে চাইলে তোর ফোন থেকে একটা কল দিস প্লিজ। রোহান ঠোঁট উল্টে বলল, ভাইয়া কোথায় আছে জানি না তো আপু। আমার বুকটা হা হা কার করে উঠল, কেউই জানে না। তার মানে কি উনি বাড়িতে নেই? আব্বু চাচাদের সঙ্গে উনিও কি শহরে গেছে নাকি? আমার চারপাশে শূন্যতা এসে ভর করলো, চোখ ভরে গেল অশ্রুতে। কতক্ষণ স্থির হয়ে বসে থেকে আমার মেজো আপুকে জেকে ধরলাম, আপু বল না, উনি কোথায়, সত্যি করে বল। বাসায় নেই, চলে গেছে। কোথায় জানি না, এটা শুধু আব্বু জানে, বাড়ির কেউই জানে না ওনাকে কোথায় পাঠানো হয়েছে। আমি নিথর হয়ে পড়লাম, ভাবনাগুলো খেয়ে হারালো। সেদিন বলেছিল আমার বিয়ে করা বউকে বাসায় ফেলে চলে যাব ভেবেছ, অথচ আজ সত্যি চলে গেল। যাওয়ার আগে একবারও বলেও গেল না। বললে কি আমি সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরতাম, নাকি তাকে আটকাতে চাইতাম? কিছুই তো করতাম না। একবার অন্তত দেখা করতে পারতো। এই বাড়ি ভরা মানুষজন, ছেলে মেয়েদের হৈহুল্লের ভিড়েও নিজেকে বড্ড একলা মনে হতে লাগলো আমার। এ কেমন বিরহ, এ কেমন দহন, ধুধু মরুভূমির মাঝে আমাকে একা ফেলে সে কোথায় চলে গেল। তাকে এক নজর দেখার জন্য কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার। ঠিক কতদিন পরে তার দেখা পাবো। রাত নেমেছে, বিয়েবাড়ির কোলাহল সন্ধ্যার আলোতে সাথে হারিয়ে গিয়েছে যেন। আমি অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে আছি, কতক্ষণ কেঁদেছি জানি না। ছোট চাচা ফিরলেন রাত 9টার পরে। আমি আপডেট শোনার পর চাচার সঙ্গে দেখা করতে এলাম। চাচা আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। নিস্তব্ধ আঙিনায় দাঁড়িয়ে চাচা বলেন, মা, মীরা, ভাইরা সবাই এখন তোদের বাসায় আছে। তনের ছেলেটার নাম্বার বন্ধ, ওর বাবার সঙ্গে কথা বলেছি, ভদ্রলোক আশ্বাস দিয়েছেন বিষয়টা উনি যেভাবেই হোক সমাধান করবেন। আশা করা যায় রাতের মধ্যে তনের খোঁজ পাওয়া যাবে। আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, থানায় যাও নেই তোমরা? একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলেছি, তুই কোনো প্রেশারই নিস না, যা করার আমরা করব। উনি কোথায় আছে জানো না? তোর বাবা জানে শুধু, ভাইয়া কাউকে কিছু বলে নাই। কয়েক সেকেন্ড থেমে চাচা বলেন, মা শোন, রাতে বাসায় পুলিশ আসতে পারে, তোকে স্বাভাবিকভাবে নানান জেরা করতে পারে। এই মুহূর্তে এমনিতেই মানসিকভাবে অনেক এলোমেলো আছিস, পুলিশের প্রশ্নের মুখে পড়লে একটা বাজে অভিজ্ঞতা হবে। তুই এক কাজ কর, আশেপাশে কারো বাসায় গিয়ে রাতটা থাক। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে, ওনার সঙ্গে কথা হলে প্লিজ আমাকে একটা কল দিতে বলবো রে মা, আর একটু অপেক্ষা কর, ও তোকে নিশ্চয়ই ফোন দেবে। আমি একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললাম, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সেদিন তনের সঙ্গে দেখা করতে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। জানি না আরও কতভাবে এর খেসারত দিতে হবে আমায়। ঘরে ফিরে দেখি মা চুপচাপ বসে আছেন, চোখের কোণে ভেজা ভাব। ছোট চাচার সিদ্ধান্ত জানাতেই মায়ের মুখটা আরও কঠিন হয়ে গেল। আমি মাথা নুয়ে শুধু বললাম, আমার জন্য পুরো ফ্যামিলির সবাইকে সাফার করতে হচ্ছে, এই পরিস্থিতির জন্য আমি দায়ী। মা আমার হাতটা ধরে বললেন, বলিস না এসব, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া এক বিন্দু অশ্রু মা নিজের হাত দিয়ে মুছে দিলেন। এরপর শাড়িটা খুলে রেখে একটা সাধারণ জামা পরলাম আমি। হঠাৎ আয়নার দিকে চোখ যেতেই দেখলাম আমার গায়ের রং হলুদাভাব। নিজের জন্য ভীষণ মায়া হলো আমার। হলুদের রংটা এই মুহূর্তে বেমানান লাগছে শরীরে। আমি তো আজ দুপুরে বিয়ের কনে ছিলাম, এখন কেন নিজে কেমন বেখাপ্পা লাগছে। মাকে একবার জড়িয়ে ধরে অনুরোধ করলাম যেন একবার আমাকে মঞ্জিরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। মা আশ্বাস দিলেন, তবে আমার ফোনটা বন্ধ করে নিজের কাছে রেখে দিলেন মা। কল আসার শেষ পথটা বন্ধ হয়ে গেল। নিঃস্ব আমি খালি হাতে ছোট চাচার সঙ্গে বাড়ির বাইরে বের হতেই রাতের নীরবতা আমাকে গ্রাস করলো। এই আঙিনায় আজ সকালেও কত হাসি, কত শব্দ, এখন শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের অন্ধকার। মনে হলো আমি যেন বাড়ি নয়, বরং নিজের জীবন থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছি। আকাশের দিকে তাকালাম, অগণিত তারায় ভর্তি। এত বিশাল আকাশের নিচে আমার সমস্যাগুলো হয়তো খুব ছোট,
তবু এই মুহূর্তে আমার কাছে এই কষ্টের ভার পাহাড়ের সমান। আমি জানি না আগামী সকাল কি নিয়ে আসবে, জানি না আমার স্বামীর সঙ্গে কখন কথা হবে, জানি না এই বিয়ের পরিণতি কি। শুধু জানি এই রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ এই রাতেই প্রথমবার বুঝলাম সব ভুলের শাস্তি সঙ্গে সঙ্গে আসে না। কিছু ভুল ধীরে ধীরে মানুষকে একা করে দেয়। ছোট চাচা আমাদের আত্মীয়া রুনি আপার হেফাজতে আমাকে রেখে চলে গেলেন। রুনি আপার বিশাল বড় বাড়ি, বাড়িতে ঢুকতে মনে হলো অন্য কোনো জগতে চলে আসলাম। আপা বারবার বলতে লাগলেন, হাত মুখ ধুয়ে ভাত খা মীরা, আমার গলা দিয়ে ভাত নামবে না, এক গ্লাস পানি খেয়ে আমি বিশাল বড় ড্রয়িং রুমের এক কোণে বসে রইলাম। গলার কাছে আটকে থাকা কান্নাটা ঝেড়ে ফেলতে হবে, একটু একা থাকার প্রয়োজন আমাকে তাড়া করতে লাগলো। আপা এসে জিজ্ঞেস করলেন, তোমার কিছু লাগলে বলবে মীরা। আমি চুপচাপ ঘাড় নাড়লাম। আপা আমাকে রুমের সামনে নিয়ে এসে বললেন, রেস্ট নাও, আমি খাবার রেডি করি, অল্প হলেও খেতে হবে। আপা চলে যেতেই আমি দরজা ঠেলে ভেতরে ঢুকি। সামনে যা দেখতে পাই তাতে কলিজা ধরাক করে ওঠে। বাবরি চুলালা এখানে। আমাকে দেখে সে মলিন হাসি দিয়ে বলল, হাই মীরা। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ আমার জন্য। দম আটকে আসছে আমার, এক হাতে মুখ চেপে ধরে অন্যদিকে তাকালাম। নড়াচড়া করার শক্তি পাচ্ছি না। মঞ্জির এসে আমার মুখ থেকে হাত সরাতে চেষ্টা করতে আমি নরম পাখির ছানার মতো গলে উড়ে চড়ে গেলাম ওর বুকে। সে এক হাতে দরজাটা বন্ধ করে দিয়ে অন্যতে আমাকে বুকে আগলে নিল। নিষ্পাপ শিশু মাকে হারিয়ে ফেলার পর আবার ফিরে পেলে যেমন হয়ে যায়, এই মুহূর্তে আমার অবস্থাও ঠিক তাই। আবেগে, আনন্দে, অশ্রুতে আমি পাগল হারা। আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আমার কপাল, চুল আর চিবুক জুড়ে চুম্বনের বন্যা বইয়ে দিল সে। আমি যেন অসাড় হয়ে গেছি। তার বুকের ভেতর নিজেকে এলিয়ে দিয়ে জগতে সব কিছু ভুলে নতুন এক প্রাণ ফিরে পেয়েছি আমি। জগতের আর কিছুই আমি দেখতে চাই না, বুঝতে চাই না। নিজেকে সম্পূর্ণ তার বুকের ভেতর সঁপে দিয়ে পরম নির্ভরতায় আমি চুপটি হয়ে রইলাম। সে আমাকে বিছানা এনে বসালো। আমি এখনও তার বুকে মুখ লুকে আছি। কখন কাঁদতে শুরু করেছে জানি না, পাগলের মতো কান্না, হাউমাউ করে কান্না। এ জীবনে আর কোনো দিন এমন প্রাণ উজাড় করে কেঁদেছি কিনা মনে পড়ছে না। বাবরি চুলালা আমাকে থামালো না, কাঁদতে দিল অঝোর ধারায়। ঠিক কতক্ষণ ধরে কাঁদলাম আমি জানি না। একসময় কান্না নিজে নিজে থেমে গেল। আমি প্রবল ঝড় বৃষ্টির পর শান্ত প্রকৃতির মতো চুপ হয়ে গেলাম। মীরা, কান্না শেষ? আর একটু কাঁদো। আমি ফিক করে হেসে ফেললাম। সে দুই হাতে আমার মুখটা তুলে ধরে বলল, দেখি, হাসিটা দেখি। আমি আবারও হাসলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, যেন কত জনম পর প্রেয়সীর দেখা পেয়েছে। তার চোখে অদ্ভুত খুশির ঝিলিক। আমি এবার অভিমানী সুরে বললাম, ফোন দেননি কেন আমায়? আমাকে না জানিয়ে কেন চলে এসেছেন? সুযোগ ছিল না, আপনি পচা। এই কয়েক ঘন্টা আমার উপর দিয়ে কী চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। সরি মীরা, বলে সে আবারও আমার ঠোঁটে, আমার চুলে ঠোঁট ছোয়ালো। আমি খানিকটা সরে এসে তার মুখোমুখি বসলাম। এরপর কতক্ষণ সময় যে পেরিয়ে গেল কেউই জানি না। একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম নির্বাক দৃষ্টিতে, যেন কারোরই কিছু বলবার নেই, কোনো তারা নেই, কোনো সংশয় নেই, শুধু সীমাহীন আনন্দ নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকা। খানিকক্ষণ পর সে বলল, বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, পূর্ণ করে দাও, আসো। আমি লাজুক হেসে বললাম, না, যাব না। ওমা, একটু আগেই তো না চাইলেই এলে, ওটা কান্নার কারণে। তাহলে আবার কাঁদো না, কাঁদো না প্লিজ। আমি ফিক করে হেসে ফেললাম। এভাবে কেউ বুঝি কাউকে কাঁদতে বলে, কেউ কাঁদলে যদি আমার দিলটা শান্ত হয় তবে কান্নাই ভালো। ইচ্ছে করে আমাকে কাঁদিয়েছেন আজ। একটা কল দিলেই তো হতো। আঙ্কেল নিষেধ করেছিলেন কেউ যেন কিছু জানতে না পারে। আমি কি কেউ? আমি তো আপনার বউ। আহারে, আমার বউটা অনেক কষ্ট পেয়েছে। সে গিয়ে এসে হাত দিয়ে আমার চিবুক ছোঁয়ার চেষ্টা করতে আমি মাথায় সরিয়ে ফেললাম। সে বলল, পারমিশন লাগবে নাকি? লাগবে বই কি। পারমিশন ছাড়াই এতগুলো চুমু খাওয়ার অপরাধে জরিমানা হবে। আর পারমিশন ছাড়াই যে আমার বুকের উপরে সে হাউমাউ করে কাঁদল, তার বেলায় কোনো আইন? আমি লজ্জা পেয়ে হাসলাম। এতটাই লজ্জা পেলাম যে মুখ তুলতে পারলাম না। সারাদিনের সমস্ত পেরেশান, গ্লানি, একাকিত্ব সবকিছু ছাপিয়ে তার মুখখানা দেখার পর নিজেকে সামলে রাখতে পারিনি। এতগুলো দিন কেবল অপেক্ষায় ছিলাম তাকে একটিবার জড়িয়ে ধরার আশা। অবশেষে আজ আমি পাখির ছানার মতো আবারও ফুরুত করে তার বুকে ঢুকে গেলাম। এবার তার কি হলো জানি না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে সে কাঁদতে আরম্ভ করলো। আমি এত করে বোঝাই, এত করে চোখ মুছে দেই, তবুও কান্না থামার লক্ষণ নেই।
সে আমার মতোই অনেকক্ষণ ধরে বুক ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। জীবনে প্রথম আমি কোনো পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখেছি। তার কান্না আমাকে ছুঁয়ে গেল বাতাসের মতো। আমি হু হু করে কেঁদে উঠলাম। এই অশ্রু দুঃখের, এই অশ্রু আনন্দের, এই অশ্রু হারানোর, এই অশ্রু প্রাপ্তির। দুজনে একে অপরকে জড়াজড়ি করে কাঁদতেই থাকলাম। সময় নিয়ে আমাদের কোনো তাড়া নেই। মন প্রাণ উজাড় করে কান্না করার এই সুখ উপলব্ধি করতে পেরে দুজনে একসময় শান্ত হয়ে গেলাম। গুটিসুটি মেরে তার বুকের ভেতর লুকিয়ে আছে আমি। সে বলল, মীরা, কান্নার মাঝেও সুখ আছে, জানতাম না তো। আমিও এই কথাই ভাবছি। তোমারও কি সুখ সুখ লাগছে? খুবই। তুমি কি জানো তুমি আমাকে ভালোবেসে ফেলেছে মীরা? আমি অদ্ভুত দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে ভাবলাম, আবার জিগায়, আমি যে তাকে ভালোবাসতে বাসতে ফতুর হয়ে গেছি। এই আমার নিজের আছেটা কি? সবই তো তাকে উজাড় করে দিয়ে বসে আছি। কত প্রতীক্ষা তাকে একটাবার দেখার, কত আয়োজন তাকে একটাবার কাছে পাওয়ার। সে আমার চিবুকের কাছে চুল নিয়ে খেলা করতে করতে বলল, তোমার গায়ে হলুদের রং সুন্দর লাগছে। সুন্দর না ছাই, আজ আমার বউ সাজা হলো না। দুঃখ করো না প্রিয়া, আমার চোখে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর বধূ, কারণ তুমি একমাত্র আমার। দুঃখ সব ফুরিয়েছে আপনাকে দেখার পর, আর আমার কোনো দুঃখ নেই। দেখার পর নাকি কান্নার পর? দেখার পর নাকি কান্নার পর? এই মুহূর্তে বড্ড হালকা লাগছে নিজেকে। সে আমার দিকে তাকিয়ে রইল। কি যে অসম্ভব মায়া সেই চোখে। আমি স্থির থাকতে পারলাম না। তার গলাটা জড়িয়ে ধরে কান্না ভেজা স্বরে বললাম, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না? এক মুহূর্তের জন্য না। যাব না। আজকে তো আসতে চাইনি। আঙ্কেলই বলেছিলেন মীরাকে ছাড়া আমি বাইরে এক পাও রাখতে দেব না।